হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউরন নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে। আমরা আরেকটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে এবং তোমরা জানো যে প্রতি সপ্তাহের আসলে রবিবারে আমারই ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে। সো তারই ধারাবাহিকতা আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। সো তোমরা কাইন্ডলি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। যুক্ত হয়ে যাওয়ার পরেই মেইনলি আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমাদের আজকের যে লেকচারটা অনুষ্ঠিত হবে, আমরা জানি আমরা গুটি গুটি পাই আমাদের কিন্তু 8টা লেকচার শেষ হয়ে গেছে। আজকে আমরা লেকচার 9 নিয়ে আলোচনা করব। তার ভিতর থেকে বেশ কিছু জিনিস আমরা পড়বো না, বেশ কিছু জিনিস আমরা ইনশাল্লাহ পড়বো, এবং সেই সাথে সাথে এক্সট্রা একটা জিনিস তোমাদের এখানে মূলত যে জিনিসগুলো আছে সেগুলো আছে সেট, 2 নাম্বার আছে ধরো সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে। তারপরে ধরো আছে কি হতে পারে সমীকরণ নিয়ে কিছু কথাবার্তা আছে। আর আমরা কোনটা পড়বো না, এই যে সমাবেশ বলে একটা জিনিস আছে 5 নাম্বারে, সমাবেশ, এইটা আমরা পড়বো না, ঠিক আছে। বিন্যাস সমাবেশ আছে, এটা আমাদের দরকার নাই। সো আমরা এইটা পড়বো না, বাকি 3টা জিনিস আমরা পড়বো। আর আরেকটা জিনিসের সাথে অ্যাড করব যেটা তোমাদের বইয়ে নাই, সেটা হচ্ছে ধারা সম্পর্কে আমরা একটু পড়বো, এবং ধারাটা আমরা আগে শেষ করব। সো মূলত আমাদের এই জায়গায় যে বিষয়টা হচ্ছে সেটা হলো, আচ্ছা অলরেডি যুক্ত হয়েছে ঝিনুক, যুক্ত হয়েছে মহুয়া, যুক্ত হয়েছে রিয়া, যুক্ত হয়েছে সাথী, যুক্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাই অবশ্যই ক্লাসটা একটু নিজেদের বন্ধু বান্ধবদেরকে জানাই দাও, যেহেতু ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে এবং ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমি বলে দিব যে এইখান থেকে আসলে এতগুলো আসবে বা আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বেসিক্যালি আজকে লেকচার 9 আমরা শেষ করব কি ধারা, সেট, সম্ভাবনা এবং সমীকরণ থেকে কিছু ম্যাথ আমরা কিন্তু প্র্যাকটিস করব। কারণ সমীকরণ নিয়ে আসলে আমার এতলে সেই প্রথম দিন থেকে তোমাদের সাথে আসলে আলোচনার মধ্যেই আছি। সুমাইয়া যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি যে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। বাকি যারা আছে তাদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দাও। মেনশন করে দিলে মেইনলি আছে আমরা ধারা সম্পর্কে আজকে পড়াশুনো করবো। সো আমি আর একটু সময় নিব, নেওয়ার পরেই কিন্তু ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে। সো তাইলে আমি আগেই বলে নিলাম আমার লেকচার 9 কী কী আছে, সেট আছে, সম্ভাবনা আছে, সমীকরণ আছে, আর আমরা বিন্যাস সমাবেশ যেটা আছে সেটা আমরা পড়বো না, এটা বাদ থাকবে, ঠিক আছে। এটা আমরা পড়বো না কারণ এটা তোমাদের লাগবে না, যেহেতু আমাদের এখানে আসলে ডিপ্লোমা বেসিসের স্টুডেন্ট। সো তারা আসলে বিন্যাস সমাবেশের যে টপিকটা আছে এগুলো আসলে বোঝার মতো ক্যাপাবল না। সো সেই জায়গা থেকে তোমাদের এগুলো পরীক্ষাতেও আসে না। সো যার কারণে এগুলো আসলে তেমন একটা আসবে না। তোমাদের যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেই জায়গাগুলো নিয়ে আমি মেইনলি আলোচনা করব, ঠিক আছে ভাইয়া। সো অলরেডি সুস্মিতা যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। নদী যুক্ত হয়েছে, ধন্যবাদ। ভালো আছি, আশা করি যে তোমরাও সবাই অনেক অনেক ভালো আছো। আর ভালো তো অবশ্যই থাকা লাগবে, ভালো না থেকে যাওয়া কোথায়, ঠিক আছে। তো চলো, আল্লাহ তাআলা যেহেতু আমাদের রহমত করেছে, ইনশাল্লাহ আমরা তো অবশ্যই ভালো থাকবো। তো চলো আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে সামনের দিকে আগানো শুরু করি। ফার্স্ট অফ অল আমি যেহেতু ধারা সম্পর্কে পড়বো, সো ধারা সম্পর্কে আমি একটু আলোচনা করি আগে, তারপরে বাকিটা আমরা আস্তে আস্তে শুরু করব, ঠিক আছে। ধারা সম্পর্কে আগে পড়াশুনো করি। ধারা, এখন ধারা সম্পর্কে যদি পড়াশুনো করো, ধারাকে বেসিক্যালি আছে 2টা ভাগে ভাগ করা হয়। ধারাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে ভাগ করা যায়। একটু বলবো, আমার সাথে সাথে বললো, ধারাকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর, ঠিক আছে, একটু মনে রেখো, গুণোত্তর। একটা হচ্ছে সমান্তর আর একটা হচ্ছে গুণোত্তর। বেসিক্যালি তোমাদের নার্সিং পরীক্ষায় গুণোত্তর থেকে কোনো ধরনের কোশ্চেন আসে না। তোমাদের বেসিক্যালি কোশ্চেনটা আসে কোন জায়গা থেকে? এই যে সমান্তর ধারা আছে এই জায়গা থেকে আসে। এখন বাংলায় নিশ্চয়ই তোমরা এতদিনে নুসরাত যুক্ত হয়েছে, বাংলায় 2 ভাগে, থ্যাংক ইউ। মহুয়া পারছে, সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো সমান্তর ধারা, আমি যদি বলি যে ভাইয়া এটার একটু সন্ধি বিচ্ছেদ করো, তো নিশ্চয়ই তোমাদের যে বাংলা স্যার আছে জিলানি স্যার, তিনি নিশ্চয়ই তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ পড়াইছে। তোমরা সে বিষয়ে নিশ্চয়ই শুনেছো যে সন্ধি বিচ্ছেদটা আসলে কিভাবে করা হয়, কিভাবে পড়া হয়, কিভাবে করা হচ্ছে। জান্নাত আলম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো দেখো এটা যদি একটু সন্ধি বিচ্ছেদ আমি করি, তোমরাও করতে পারো, বলো, তোমরাও বলো, উত্তর দাও, দেখবো আমি অবশ্যই তোমাদের। রিয়া বলছে, তামান্না, সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ আপু বলার জন্য। তো সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, সাথী বলছো, থ্যাংক ইউ। সুস্মিতা বলছে সম প্লাস অন্তর সমান্তর, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ওই ওর একটু দেখো, এটার হবে আছে সম প্লাস আছে অন্তর। এখন আমরা অনেকে সম মানে কি, সম মানে আছে সমান, আর এই অন্তর মানে কি,
অন্তর মানে আমরা অনেক সময় বলে থাকি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা, কোর অফ দ্য হার্ট বা একেবারে পিন পয়েন্ট অফ দ্য হার্ট, অথবা ভালোবাসাও বলা যায়, কি অন্তর দিয়ে ভালোবাসা বোঝানো যায়। অন্তর আবার মানুষের নামও হতে পারে, অন্তর কি মানুষের নামও হতে পারে, কিন্তু এইখানে কিন্তু বেসিক্যালি অন্তর কোনো ভালোবাসা না। এখানে কী হিসেবে প্রকাশ করছে? হর্ষ, বিষাদ। বিষাদ মানে কি? বিষাদ মানে কি? খারাপ লাগা, হর্ষ, বিষাদ। তারপরে বিয়োগ, এখানে কি হিসেবে প্রকাশ করছে? বিয়োগ হিসেবে প্রকাশ করছে, ঠিক আছে, বিয়োগ। আর হচ্ছে কি হতে পারে? আর ধরো যে সাথে হর্ষ, বিষাদ, বিয়োগ এবং সেই সাথে সাথে ধরে নেওয়া হচ্ছে পার্থক্য, পার্থক্য বা বিয়োগ হিসেবে ধরা যায়, ঠিক আছে, এই হিসেবে প্রকাশ করতেছে। এখন সমান্তর ধারার বেসিক্যালি 3টা সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো একটু লিখবো। এখন 3টা সূত্র আছে, ঠিক আছে, আমি আবারও বলি, সমান্তর ধারা বেসিক্যালি 3টা সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এখন একটু লিখবো। একেবারে 1 নাম্বার যে সূত্রটা আছে, বেসিক যে সূত্রটা, সেটা কি বলা হচ্ছে? সেটা হচ্ছে এনতম পদ, মানে পদ কত, মানে ওই পদটা কত আসলে, এনতম পদ ইজ ইকুয়াল টু হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে কিছু শব্দ চলে আসছে, যে শব্দগুলোর সাথে আসলে আমরা কি পরিচিত? এখানে এ আসছে, এন আসছে, ডি আসছে, কোনটা দিয়ে কী বোঝায়? এ মানে হচ্ছে প্রথম পদ, এ মানে কি? প্রথম পদ। ডি মানে কি? সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এখন সাধারণ অন্তরটা আসলে কিভাবে বের করা যায়? সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ, ঠিক আছে, এ আছে এর ম্যাথ। আর এন মানে কি? এন হচ্ছে পদ সংখ্যা, এন মানে কি? পদ সংখ্যা, ঠিক আছে, এই হচ্ছে গেল হচ্ছে প্রথম সূত্র। এবার 2 নাম্বার সূত্র হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? সমষ্টি। যদি বলে সমষ্টি কত, সেক্ষেত্রে লিখবা এস এন ইজ ইকুয়াল টু এন ভাগ 2, একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, ঠিক আছে, এই হচ্ছে এটার সমষ্টি বের করার সূত্র। আর 3 নাম্বার হচ্ছে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পদ সংখ্যা। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি? পদ সংখ্যা n, এটা সমান সমান হবে কি? p মাইনাস a ভাগ হচ্ছে ডি প্লাস হচ্ছে 1। এখন দেখো এখানে আরেকটা নতুন শব্দ তাহলে আমাদের চলে আসছে, সেই শব্দটা কি বলতো? সেটা হচ্ছে পি আসছে। এই পি মানে কি? পি মানে হচ্ছে শেষ পদ, পি মানে কি? শেষ পদ। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই 3টা সূত্র কাইন্ডলি সবাই একটু দ্রুত লিখে নিবা। এই 3টা সূত্র একটু সবারই মনোযোগ দিয়ে পড়া লাগবে, কারণ এই 3টা সূত্র থেকেই তোমাদের কিন্তু ম্যাথ আসবে, ঠিক আছে। এই 3টা সূত্র, এর বাইরেও 3টা সূত্র আছে, আমি সেটা লিখবো, তবে তার আগে এটাকে একটু শেয়ার করে নিলাম যে তোমাদের এই 3টা সূত্র একটু জাস্ট মনে রেখো। ওকে, লেখা হয়েছে কিনা ভাই একটু জানাও, কমেন্ট করে জানাই দাও, ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও যে লেখা হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওসমান গনি যুক্ত আছে, রিয়া যুক্ত আছে, সুস্মিতা আছে, তাবাসসুম যুক্ত আছে, থ্যাংক ইউ সো মাচ। লেখা শেষ হয়েছে কিনা? নন্দিনী বোস বলছে লেখা শেষ, নোট ডান। মহু হাসান বলছে নোট ডান, থ্যাংক ইউ সো মাচ বাপু, থ্যাংক ইউ জি ক্লিয়ার। ওকে, সো থ্যাংক ইউ, ঠিক আছে। এখন দেখো আমরা যেহেতু হচ্ছে সমান্তর ধারা সম্পর্কে জেনে ফেলছি, এখন আমরা তাইলে একটু গুণোত্তর ধারা সম্পর্কেও সূত্রগুলো জেনে ফেলি। এখন গুণোত্তর ধারার বেসিক্যালি সূত্র আছে মোটামুটি আছে 3টা সূত্র, 2টা সূত্র আছে, জাস্ট একটু দেখো গুণোত্তর ধারার সূত্র। এখন আমরা একটু গুণোত্তর ধারাতে যাই। গুণোত্তর ধারার সূত্র, এই গুণোত্তর ধারার সূত্র বেসিক্যালি আছে 2টা, যদিও ম্যাথ আসে না, বারবার বলতেছি। এখানে এনতম পদ বের করার সূত্রটা হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যেখানে এখানে একটা নতুন শব্দ আসছে, সেটা হচ্ছে আর। এই আরটাকে বলা হয় সাধারণ অনুপাত। কি বলা হয় এটাকে? সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত আর বের করার সূত্রটা কি? আর বের করার সত্যটা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। আগেরটাই ছিল হচ্ছে বিয়োগ, এইবার কি হয়ে গেল? এইবার হয়ে গেল হচ্ছে ভাগ। দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি? প্রথম পদ। আর একটা সূত্র হতে পারে, সেটা হচ্ছে এই যে আর এর মান, এই আর এর মান যদি 1-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু হবে, সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে 1 ভাগ আর মাইনাস 1। ওকে, আর যদি ভাইয়া আর এর মানটা 1-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে এস এন ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি? এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার
এন ভাগ হবে কি 1 মাইনাস আর। ঠিক আছে, এটা জাস্ট তোমরা একটু লিখে নাও, এটা পরীক্ষায় আসবে না। এই তিনটা সূত্র পরীক্ষায় খুব বেশি একটা আসতে দেখা যায় না। সো এই তিনটা সূত্র কাইন্ডলি একটু লিখে ফেলো। মারিয়া নাজনীন, আজকে যে জিনিসটা পড়াচ্ছি এটা তোমাদের বইয়ে মানে এই জিনিসটা আপাতত নাই। সো এই জিনিসটা তোমাদের যেহেতু নাই, সো এটা আমাকে আমার মতো করে সাজায় দিতে হবে। সো সেই জন্য আসলে প্রথমে আমি তোমাকে কিছু জিনিস আগে শেষ করে ফেলি, যেটা তোমাদের বইয়েও আছে, তোমরাও পাবা, বই থেকে তো অবশ্যই দাগায় দিব। তবে তার আগে এই জিনিসটা আগে শেষ করে নিই। ঠিক আছে, এটা বেসিক্যালি দ্রুত শেষ হয়ে যাবে। সো সেই জন্য আমরা একটু দ্রুত শেষ করে ফেলি এটা, দেন হচ্ছে আমরা সামনে চলে যাব। ঠিক আছে, আমরা কিন্তু সামনে শেষ করে ফেলবো। ওকে, এখন দেখো আমি তোমাদেরকে জানালাম যে আমরা সমান্তরাল যে ধারা আছে সেখানে আমাদের যদি একটু চিন্তা ভাবনা করি তো দেখতে পারবা, যেহেতু শেষ হয়ে গিয়েছে তোমাদের লেখাটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা, তো আমি একটু উপরে উঠাই দিলাম। সমান্তরাল ধারার আরও 3টা সূত্র আছে, যে 3টা সূত্রকে বলা হয় বিশেষ সূত্র। কি বলা হয়? বিশেষ সূত্র। এখন সেই বিশেষ সূত্রগুলো একটু লিখি। বিশেষ সূত্রগুলোর মধ্যে প্রথম যেটা আছে ক্রমিক সংখ্যার সমষ্টি, ক্রমিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড ভাগ হচ্ছে 2। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে ক্রমিক বর্গ সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে 1/6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1। আর 3 নাম্বারটা হচ্ছে ক্রমিক ঘন সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড ভাগ হচ্ছে 2, এর আসছে হোল স্কোয়ার। এর কি? হোল স্কোয়ার, বুঝছো? এর হোল স্কোয়ার। এখন দেখো ভাইয়া, এই 2 আর 3 থেকে ভাইয়া ম্যাথ আসে না, এই 2 আর 3 থেকে ম্যাথ আসে না, ম্যাথ আসে কোনটা থেকে? 1 থেকে। এখন ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে পর্যায়ক্রমে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মানে এইভাবে আর কি চলবে। ঠিক আছে, ক্রমিক মানে এটা, এর মাঝখানে যদি গ্যাপ চলে আসে সেক্ষেত্রে হবে না। এটা বর্গ মানে কি? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। ঠিক আছে, এইভাবে চলবে। তাহলে এটা হচ্ছে বর্গ। আর ঘন মানে কি? 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এইভাবে আর কি চলতেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি? ঘন। এটা কি ভাইয়া? ঘন সংখ্যা। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা একটু লিখে নাও। এখান থেকে বেসিক্যালি আমরা ম্যাথ করব। এখান থেকে কি করব? আমরা ম্যাথ করব। ঠিক আছে, এখান থেকে 2টা ম্যাথ বেশি আসে তোমাদের বিগত সালে পরীক্ষাতে আসছে, নন্দিনা, মহুয়া, সুমাইয়া, উসমান। সো এখান থেকে আমাদের বিগত সালের কোশ্চেনগুলো অনেক আসছে, সো সেইগুলো আমরা একটু দেখব। সো আমাদের স্টুডেন্ট সংখ্যা আজকে মনে হচ্ছে একটু কম, এরপর আসার পরে দেখা যাচ্ছে যে কিছু জিনিস হয়তো তারা মিস্টেক করে যাবে। সো তাদেরও আসলে ইনভলভ হওয়া দরকার ছিল, কারণ অন্যান্য দিন অলমোস্ট আমাদের 40+ স্টুডেন্ট কিন্তু কানেক্টেড সবসময় থাকে, তো সেখানে আজকে দেখতেছি কম। সো এটা লেখা হয়েছে কি? তাহলে আমি একটু ম্যাথে চলে যাব। হ্যাঁ, রিয়া বলছে লেখা শেষ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে যেহেতু তোমাদের লেখা হয়ে গিয়েছে, তাহলে আমি তাহলে একটু ম্যাথে চলে যাই, আমরা কিছু ম্যাথ করে ফেলি, দেখি আমরা পারি কিনা। তামান্না তাহারিম বলছে জি ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো তাহলে আমরা একটু ম্যাথ করে ফেলি। প্রথম যে ম্যাথটা তোমাদেরকে দিব সেটা হলো এইরকম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আছে ডট ডট ডট, ধারাটির প্রথম 100টি পদের সমষ্টি কত? ওকে, এই ম্যাথটা তোমরা একটু করবা, সলভ করো। এই ম্যাথটা তোমরা একটু সলভ করে ফেলো। ঠিক আছে, আমরা এখানে করব। আর একটা ম্যাথ আসছে পাশাপাশি থাকবে, সেটা হচ্ছে এরকম থাকবে, 2 নাম্বার দিয়ে দাও তোমরা এটা। সেটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস ধরো যে 6 প্লাস আছে ডট 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 প্লাস আছে 20 ইজ ইকুয়াল টু হট। এই 2টা ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করব। প্রথম যেটা আছে সেটা করলে মোটামুটি বুঝতেই পারতেছো যে সেটা যদি আমরা করি, সেটা না হয়নি। আচ্ছা, না হয়নি বলতে আসলে জানাতে হবে তো আগে ভাই, আমরা তো চলে আসছি এটাই। আবার লিখে নাও, যারা স্ক্রিনশট নিতে পারো না স্ক্রিনশটটা একটু নিয়ে ফেলো, স্ক্রিনশট যারা নিতে পারো নাই স্ক্রিনশটটা নিয়ে ফেলো। উপরে আমি যতটুকু আর কি বোঝা যায় ঠিক ততটুকুই দিয়েছি আর কি, বুঝছো? ততটুকুই দিয়েছি। চলো পরে যাই। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিভাবে আসলে সলভ করব।
আমি বলছিলাম যে ক্রমিক সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা কি, তোমাদের সবারই মনে থাকার কথা। ক্রমিক সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা কি বলো তো? ক্রমিক সংখ্যা, এটা যেহেতু ক্রমিক 1 + 2 + 3 এভাবে ক্রমিক হয়ে যাচ্ছে, n × n+1 ডিভাইডেড বাই কত 2। এখন ভাইয়া n মানে কি? n মানে হচ্ছে 100, পদ সংখ্যা কত 100, 100 × 100 + 1 ডিভাইডেড বাই কত 2, কাটাকাটি করলে কত থাকে 50 × 101, 50 × 101 মানে কি 5050, কত 5050। তাহলে যদি বলে প্রথম 100টি ক্রমিক সংখ্যার সমষ্টি কত, সেটা হবে 5050। এখন এর পাশাপাশি তোমরা একটা ইনফরমেশন লিখে দিবা, এটা মুখস্থ করতে পারো। প্রথম 50টি, 100টি না থেকে যদি 50টি ক্রমিক সংখ্যার সমষ্টি যদি বলে, সহজ ভাষায় মনে রাখবা সেটা হয়ে যাবে কত, সমষ্টি যদি বলে সেটা হয়ে যাবে 1275। ঠিক আছে, এটা মনে রেখো, এটা সরাসরি মুখস্থ করতে পারো, এটা কি সরাসরি মুখস্থ করতে পারো। ঠিক আছে, আমরা এটা শেষ করে না ওই যে দেখালাম n × n+1 ভাগ হচ্ছে 2, যোগ করতে হবে 111, 101, তার সাথে 50 গুণ হচ্ছে, সো সব মিলায় উত্তর কত হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে 5050। ঠিক আছে, এবার দেখো এই ম্যাথটা কিভাবে করবা। এই যে ম্যাথটা, এটা দিয়ে বোঝাচ্ছে সমষ্টি, এই ম্যাথটা দিয়ে কি বোঝাচ্ছে সমষ্টি। এখন নিশ্চয়ই তোমরা ম্যাথের ক্ষেত্রে একটা কথা বলি, ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে কখনোই তোমরা কি দেওয়া আছে এটা আগে আইডেন্টিফাই করবা, কি দেওয়া আছে এটা আগে আইডেন্টিফাই করবা। এখন দেখো এই সমষ্টি বের করতে বলছে। এখন Sn মানে কি জানি আমি, n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 × d, তাই তো, এটা হচ্ছে সূত্র। দেখো এখানে আমি জানি, এর মানটা কিন্তু আমি জানি, এর মান কত, এই a হচ্ছে 2, তাহলে a হচ্ছে 2। আমি এখানে কি পাইছি ভাইয়া, ডির মান জানি কত, সেটা 4 - 2 মানে হচ্ছে আলটিমেটলি 2। আমি কি জানি না, n এর মানটা কিন্তু জানি না। এখন n = আমি কিন্তু একটা সূত্র জানি, বলো তো কি সেটা, p - a ভাগ হচ্ছে d প্লাস হচ্ছে 1। এখন p কত, এখানে এইটা হচ্ছে সেই p, এটা কি সেই p, তাহলে p = কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করো, 20 - 2 ভাগ হচ্ছে 2 প্লাস 1, তাহলে 18 ভাগ 2 প্লাস 1 কত আসে দেখো 9 + 1, তার মানে n এর মান আসতেছে 10। n এর মান কত আসতেছে 10। দেখো এটা খেয়াল করো, বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, n এর মান কত আসতেছে 10, n এর মান কত আসতেছে 10, n এর মান কত আসতেছে 10। দেখো ভাই বুঝতে পারছো কিনা একটু বলো, n এর মান কত আসতেছে 10। কিভাবে পেলাম, p - a ভাগ 2, যেহেতু শেষ পদটা আছে 20, তো সেই জায়গা থেকে বের করলে n এর মানটা কিন্তু আমি পেয়ে গেছি, n এর মানটা কিন্তু আমি পেয়ে গেছি। সো এটা বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। না, আমাদের উত্তর কিন্তু হয়নি, আমাদের কিন্তু সমষ্টি বের করতে হবে, আমাকে কিন্তু n বের করতে বলে নাই। সো আমার উত্তর এখনো কিন্তু ভাইয়া ক্লিয়ার না, আমার কি উত্তর ক্লিয়ার হয়েছে, এখনো ক্লিয়ার হয়নি। এইবার আসছে উত্তরে, কোথায় আসবো, উত্তরে আসি, কোথায় উত্তরটা কি, এইটা বের করতে হবে। সো এইটা বের করার সূত্র তো আমরা এখানে দিছি, তো এখান থেকে আমি কি পাচ্ছি একটু খেয়াল করো, n এর মান কত পাইছি 10, তাহলে 10 ভাগ 2, এইবার একটা সেকেন্ড ব্র্যাকেট আছে তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 × এর মান কত 2 প্লাস 10 - 1 ডির মান কত 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে থাকে কত এখানে 5, কাটাকাটি করলে কত থাকে 5। এবার 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 প্লাস 10 থেকে 1 চলে গেলে কত থাকে 9 × 2, তাহলে কত থাকতেছে 5 × 4 প্লাস 9 দুগুণে কত হবে 18, তাহলে 5 × 4 আর 18 যোগ করলে কত হচ্ছে 22, তাহলে টোটাল করলে কত হয় 110, টোটাল করলে কত হচ্ছে 110। দেখো ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, বুঝতে পারছো না? তাহিয়া তারিন বলছে আবার একটু বলেন। ফার্স্ট অফ অল এখানে একটু দ্রুত কমেন্ট করতে হবে, নাহলে আমরা তো আসলে পিছনে চলে যাবো, কারণ আমাদের তো অনেক কিছু আছে, প্রথমে বোঝো নাই। ফার্স্ট অফ অল আমাদের 2 নাম্বার যেটা আছে 2 + 4 + 6, এই যে জিনিসটা আছে আমাকে কি বের করতে বলছে, সমান কত, মানে হচ্ছে আমাকে সমষ্টি বের করতে বলছে। কি বের করতে বলছে, সমষ্টি। এখন Sn = সূত্রটা কি আছে, n/2 2a প্লাস n-1 × d, এটা আছে সূত্র। এখন আমি কি পাচ্ছি এখান থেকে, a পাচ্ছি, এর মান কত 2, আমি বুঝতেছি ডির মান কত 4 - 2 মানে কত 2, ডির মানও পাইলাম 2। আমি n এর মানটা আমি জানি না, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে, কি সে n এর মান বের করার সূত্র কি, p - a ভাগ হচ্ছে d প্লাস হচ্ছে 1, যেখানে p এর মান হচ্ছে 20, এর মান হচ্ছে 2, ডির মান কত 2, পরে সেখান থেকে ইকুয়েশন করে কত আসছে 10। এইবার আমি এই মানটা এখানে বসাই দিই, যেহেতু n আমার কাছে কম ছিল সেটা বসাই দিই, তাহলে n/2 মানে কি 10/2, p
2 × 2 প্লাস 10 - 1 × 2 পরে ইকুয়েশন করলে কত আসতেছে 110। ভাইয়া এটা ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু বলো। আবারও বুঝাই দিলাম, পুরোটাই বুঝাই দেওয়া হয়েছে। সো ক্লিয়ার কিনা এখন ক্লিয়ার কিনা? মারিয়া আক্তার রিদি বলো, সাবিনা ইয়াসমিন বই কি দাগায়? বই দাগানো হয়নি, বই পড়ে, বই পড়ে। বইয়ে আমরা এখনো যাইনি। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা আরেকটু আসি। তাহলে এই ম্যাথটা তাহলে আমাদের কি ভাই ফিনিশ দ্য ইন্ট। ওকে, লাস্ট একটা ম্যাথ করাবো, আমরা আরেকটা ম্যাথ করাবো। ম্যাথটা হচ্ছে এরকম, 5 + 8 যোগ মনে করো 11 যোগ আছে 14 যোগ ... ধারাটির কোন পদের মান 302? ধারাটির কোন পদের মান 302? হ্যাঁ, নামাজের টাইম এটা দিয়েই শেষ। এটা দিয়ে নামাজের টাইমে চলে যাব আমরা। 10 মিনিট নামাজের ব্রেক দিব এখন, এরপরে নামাজের ব্রেক দিয়ে দিব। ঠিক আছে, ধারাটির কোন পদের মান 302? এই ম্যাথ যদি দেয় তাহলে কি বের করতে হবে তোমাকে? পদ বের করতে হবে। এই যে পদ সংখ্যা বা পদ বের করতে হবে। তাহলে n-তম পদের মান ধরে নিলাম আছে 302। তাহলে n-তম পদ কি? n-তম পদ বের করার সূত্র কি ছিল বলো তো? n-তম পদ বের করার যে সূত্র ছিল সেখানে আমরা যাব না, পদ সংখ্যা বের করব। তাহলে n বের করার সূত্র কি ছিল? p - a ভাগ হচ্ছে d প্লাস হচ্ছে কি বলতো 1। এখন p হিসেবে কোনটা ধরবো? এই যে সর্বশেষ, যেহেতু এইটা বলছে আছে সর্বশেষ হিসেবে যেটা আছে সেটাকে ধরে নিব। তাহলে 302 মাইনাস a কত 5, ডির মান কত এখান থেকে বোঝা যাচ্ছে 8 থেকে 5 চলে গেলে কত থাকে 3, 8 থেকে 5 চলে গেলে কত থাকে 3 প্লাস হচ্ছে 1। তাহলে 302 থেকে 5 চলে গেলে থাকে 297 ভাগ হচ্ছে 3, কাটাকাটি করলে থাকে কত 99, 99 সাথে 1 যোগ হলে কত হয়ে যাবে 100তম পদ। কততম পদ হয়ে যাবে? 100তম পদ। ঠিক আছে, 100তম পদ। এই ম্যাথটা বুঝতে পারছো? এটার পরে আমরা আসলে নামাজের বিরতি দিব। কেন স্যার আপনার 5 নম্বর ক্লাসটা দেখা যায় না কেন? আমি আসলে জানি না, এটা নিয়ে আমার আসলে কনফিউশন আছে, আমি নিজেও জানি না, বুঝছো? সো বলো, এটার পরে শেষ, এটার পরে আমরা দিয়ে দেবো। সো এটা বুঝতে পারছো কিনা বলো। এটা বুঝতে পারলে আমরা একটা নামাজের ব্রেকে যাব। ব্রেকের পরেই আমরা বই দাগায়ে আমরা সেট শুরু করব, তারপর সম্ভাবনা করব, দেন হচ্ছে আমরা সমীকরণ করে শেষ করে দিব। ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছো কিনা বা একটু কমেন্ট করে জানাই দাও। তাহলে আমরা ব্রেকে চলে যাবো। ঠিক আছে, আঁকি 100তম পদ। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা নামাজের ব্রেক দিই, যেহেতু তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটা নামাজের ব্রেক দিয়ে দিই। আমরা ঠিক আছে তোমার কত 5টা 40 নাগাদ আর কি ব্যাক করব। তোমরা সবাই চলে এসো 5টা 40 নাগাদ। আচ্ছা, ডি ইজ ইকুয়াল টু 2 দিন নাই, ডি ইজ ইকুয়াল টু আসলে 3 দিছি, বুঝছো? একটু খেয়াল করো তুমি। ডি ইজ ইকুয়াল টু আসলে 3 হয়েছে, 2 না, 3 হয়েছে, বুঝছো? এই যে 3 দিছি, 2 না। প্রথমে একটু ভুল হয়েছিল, পরে 3। দেখো 8 থেকে 5 চলে গেলে 3 থাকে, 3 দিছি, 3, 2 না, 3।
ওকে, সো আমরা আবারও ব্যাক করি আমাদের পড়াশুনোয়। তো আমাদের ধারা কিন্তু শেষ হয়ে গিয়েছে, সো তোমরা আবার একটু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যুক্ত হয়ে যাওয়ার পরে মেইনলি হচ্ছে আমরা আবার শুরু করব। সবাই একটু যুক্ত হয়ে যাক। এরপরে আমরা আসলে 9 নাম্বার লেকচারে আমরা কিছু দাগাই দিব। সব আসলে দাগাবো না, এরপর আমরা কিন্তু সেট পড়বো। ঠিক আছে, সেট পড়ার পরে মেইনলি হচ্ছে তোমার আমরা সম্ভাবনা নিয়ে কিছু প্রশ্ন পড়বো, সম্ভাবনাটাও শেষ করে ফেলবো, দেন হচ্ছে আমরা বাকিটা আর কি শুরু করব। সো তোমরা সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে যাওয়ার পরে আমাকে একটু জানাও। ওকে, সো সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো তাইলে আমরা শুরু করি নাকি? যেহেতু আবারও আমাদের ক্লাসটা শুরু করা যায় এখন, কারণ মোটামুটি সময় হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে শুরু করে দিন, নামাজের বিরতি শেষ। এখন আমরা একটু কোশ্চেনগুলো ম্যাথগুলো একটু দাগাইয়ে দিই। পেজ নাম্বার হচ্ছে 110। ঠিক আছে, এগুলো তোমরা পারবা, দেখবা 110-এর পেজ নাম্বার হচ্ছে 110। 110 থেকে দাগাবা হচ্ছে 124 নাম্বার ম্যাথটা দাগাবা, 125 নাম্বার ম্যাথটা দেখাবা, 127 নাম্বার ম্যাথটা দেখাবা। পেজ নাম্বার 111। 111 থেকে 128টা দেখাবা, 130টা দেখাবা, 134টা দেখাবা, 135টা দেখাবা। ঠিক আছে, এখান থেকে এটা। এরপর হচ্ছে পেজ নাম্বার 112। এখান থেকে দাগাবা হচ্ছে 136 নাম্বারটা, মানে এই সেম ধরনের অনেকগুলো ম্যাথ আছে, সে একটা করলেই বুঝে যাবা। 139টা দাগাবা। এরপর চলে যাব হচ্ছে পেজ নাম্বার 113। এখান থেকে হচ্ছে 142, 143, 145, 146 আর হচ্ছে 147। এই ম্যাথগুলো একটু দাগাবা। ঠিক আছে, এরপর চলে যাব হচ্ছে, তোমরা সবাই একটু কাইন্ডলি দাগাই নাও। এরপর হচ্ছে পেজ 114। পেজ 114, এখানে পড়বা হচ্ছে 155 নাম্বারটা পড়বা খালি 155। ঠিক আছে, এরপর চলে যাওয়া হচ্ছে পেজ 115। এখান থেকে পড়বা হচ্ছে 159, 161 আর আছে 167। ঠিক আছে, এগুলো একটু দাগাই নাও, সবাই দাগাই নাও। এগুলো সবাই একটু কাইন্ডলি দাগাই নাও। ঠিক আছে, একটু দ্রুত বলো, হয়েছে? দাগানো হয়েছে? ওকে, এসএস নিলে নাও, সমস্যা নাই, এসএস নিলে নাও, এটা সমস্যা না, ম্যান্ডেটরি ব্যাপার না। সো এটা একটু নিয়ে নাও সবাই। সো এইগুলো যদি হয়ে যায় 115 পর্যন্ত আমাদের কিন্তু দাগানো শেষ। এরপরে আমরা মেইনলি আসছে, তারপর চলে যাব হচ্ছে 118 নাম্বার পেজে যাব।
এরপরে আমি একটু চলে যাই পেজ নাম্বার 118 118 এখান থেকে আসছে দাগাবা 4 7 8 ওকে। এরপর হচ্ছে পেজ নাম্বার 119 এখান থেকে দাগাবা হচ্ছে 15 আর 16 15 আর 16। এরপর হচ্ছে পেজ আছে 120 পেজ 120 এখান থেকে দাগাবা হচ্ছে 23 25 আর হচ্ছে 30। এরপরে আমরা সমাবেশটা পুরোটাই বাদ দিব, এটা আমরা একেবারেই পড়বো না, ঠিক আছে, এটা আমরা একেবারেই পড়বো না, এটা আমরা একেবারেই পড়বো না, সমাবেশটা আমাদের একেবারেই বাদ। এরপরে আমরা চলে যাব হচ্ছে সম্ভাব্যতায়, এটা হচ্ছে পেজ 127 কত 127 এখান থেকে আমরা দাগাবো 1 4 5 7 পেজ 128 এখান থেকে দাগাবো হচ্ছে 10 14 15 পেজ 129 এখান থেকে দাগাবো হচ্ছে 18 22 23 ঠিক আছে 18 22 23। তারপর চলে যাব হচ্ছে পেজ 130 এখান থেকে দাগাবো হচ্ছে 25 26 29 আর দাগাবো হচ্ছে 32। আর পেজ 131 এখান থেকে দাগাবো হচ্ছে 41 মানে 41, ঠিক আছে। আর নাই, এতটুকুই দাগাবা, এতটুকুই করবা। সবাই একটু দাগায় নাও, যারা স্ক্রিনশট নিতে চাও একটু পাশে সরে দাঁড়ালাম, তোমরা স্ক্রিনশটটাও নিয়ে ফেলো। সো তারপরে আমরা বলবো যে সেট থেকে শুরু করব আমরা পড়া, সেটটার সম্ভাবনাটা আগে শেষ করে নিব, ঠিক আছে। তো সবার হয়েছে কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাই দাও, একটু কমেন্ট করে জানাই দাও। সমাবেশ আসে না, ওগুলো আসে না, ওগুলো করতে গেলে ক্যালকুলেটর লাগে। ওগুলো করতে গেলে ক্যালকুলেটর লাগে, সো ওই ক্যালকুলেটরটা আমাদের নাই, আমাদের দিবে না। সো সমাবেশ করে সময় নষ্ট করার কোনো দরকার নাই, এত সময় নাই যে সময় নষ্ট করবো, বুঝছো। হ্যাঁ সময় আছে, সময় নষ্ট করা যাবে নাকি, আরে চলো। সো ডান, যেহেতু ডান বলছো ভাইয়া, আমরা চলে যাই পরে, আমরা সেট থেকে শুরু করি। সেটটা হচ্ছে পেজ নাম্বার কত থেকে শুরু হয়েছে, পেজ নাম্বার 117 থেকে শুরু হয়েছে। তোমাদের কাছে বই আছে, প্রথমত যেটা আছে সেটের জনককে, এটা একটু মনে রেখো, সেট এটার জনক হচ্ছে জনস ক্যান্টরকে, জস ক্যান্টর। এই জস ক্যান্টরকে বলা হয়েছে সেটের জনক বা সেট থিওরির জনক বলা হয় জস ক্যান্টরকে। কাকে বলা হয়, জস ক্যান্টরকে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। জস ক্যান্টরকে তাহলে কি বলা হচ্ছে, সেট থিওরির জনক বলা হচ্ছে জস ক্যান্টরকে। কথাটা একটু সুন্দর করে ভাইয়া মাথার মধ্যে লিখে ফেলো, ঠিক আছে, এটা বইতে আছে। এবার দেখো নিচেই দেখবে একটা চার্ট আছে তোমাদের বইয়ের, এখানে কিছু জিনিস আছে, যেমন এইটাকে বলা হয়েছে ইউনিয়ন, তারপর ইন্টারসেকশন কোনটা, এই বিষয়গুলো এখানে লেখা আছে। দেখো ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন, ঠিক আছে, এরকম কিছু জিনিস আছে। এটা হচ্ছে কি এলিমেন্টস, এটা মানে কি এলিমেন্টস মানে কি, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান, ঠিক আছে, উপাদান বোঝায়, এটা মানে হচ্ছে উপাদান বোঝায়, ঠিক আছে। এটা মানে সাস দ্যাট, এটা মানে কি সাস দ্যাট, ঠিক আছে, সাস দ্যাট, ঠিক আছে, সাস দ্যাট, এটা দিয়ে বোঝায় সাস দ্যাট। নটস এলিমেন্ট, এটা মানে কি নট এলিমেন্ট, ওকে, নট এলিমেন্ট। তারপরে ধরো যে আরও অনেক কিছু এখানে লেখা আছে দেখবা, যেমন হচ্ছে প্রপার সেট, এটা হচ্ছে প্রপার সেট, এটা হচ্ছে প্রপার সাবসেট, ঠিক আছে, প্রপার সাবসেট এটাকে কি বলা হয়, সাবসেট, ঠিক আছে। এরকম বেশ কিছু জিনিস এখানে লেখা আছে, খেয়াল করো তোমরা। সেট থিওরির জনক আছে জস ক্যান্টর, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু পড়ে ফেলবা, ওকে, আমি অনেকগুলো লিখে দিয়েছি। সো এইগুলো কী করবা ভাইয়া, একটু সুন্দর করে পড়ে ফেলবা, এইগুলো তোমাদের লাগবে, ওকে, এইগুলো তোমাদের লাগবে। আর ভেন চিত্রর ক্ষেত্রে একটু লিখে নিতে পারো, ভেন চিত্র আবিষ্কার করছে কে, ভেন চিত্র আবিষ্কার করছে ভিনসেন্ট ভেন চিত্র
ভেন চিত্র এটা আবিষ্কার করেন। ভিনসেন্ট ভেন চিত্রটা আবিষ্কার করেন। ভেন চিত্রটা আবিষ্কার করছে কে? ভিনসেন্ট ভেন। ঠিক আছে, এটা জাস্ট শুধু একটু মনে রেখো, ভিনসেন্ট ভেন। ওকে, এটা জাস্ট শুধু একটু মনে রাখো, এছাড়া আর কিছু নাই। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন, জাস্ট একটু বেসিক ইনফরমেশন। সো এটা একটু সুন্দর করে ভাইয়া মাথার মধ্যে রেখো। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমরা একটু চলে যাই, সামনে যাই। তাহলে একটু সামনে যাই, দেখো আশা করি যে হয়েছে। এখন দেখো এখান থেকে 3 ধরনের ম্যাথ আসতে পারে। এক, ইউকে বলা হয় সার্বিক সেট, মানে সব কিছুর মূল হচ্ছে সে সার্বিক। ঠিক আছে, সার্বিক মানে হোল ওভার দ্য ওয়ার্ল্ড, বুঝছো? সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9 লেখা আছে, বুঝছো? আর এ সমান সমান লেখা রয়েছে, খেয়াল করো, 1 2 3। ঠিক আছে, বি সমান সমান লেখা আছে, ধরে নাও 3 4 5। এখন কোশ্চেন হতে পারে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হট, আরেকটা হতে পারে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হট, আরেকটা হতে পারে এ প্রাইম ইজ ইকুয়াল টু হট। ঠিক আছে, এখন মনে করো এই যে 3টা জিনিস আমি তোমাদেরকে 3টা ম্যাথ এখানে দিছি, মনে রেখো এ ইউনিয়ন বি মানে কি? এ ইউনিয়ন বি মানে লসাগু করছি না আমি? লসাগুতে কি বলছিলাম? কমন প্লাস আনকমন জিনিস থাকে না এখানে? তাহলে এ ইউনিয়ন বি মানে কি হবে? কমন প্লাস আনকমন জিনিস, কমন প্লাস আনকমন জিনিস, বুঝছো? আর এইটা মানে কি? গসাগু। এটা কি হয়ে যাবে? কমন জিনিস কি আছে সেটা, বুঝছো কি বলছি? আর এইটা মানে কি হবে? ইউ মাইনাস, অর্থাৎ পুরো সেটটা থেকে আমি যদি এইটার একটা পুরো সেট ধরি, এই পুরো সেটটা হচ্ছে ইউ, এইখানে এ হচ্ছে একটা সংখ্যা আর বিটা হচ্ছে আরেকটা সংখ্যা। তাহলে এ প্রাইম বলতে বোঝাচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ এর জিনিসগুলো সব বাদ, বাকি যেগুলো আছে সব হবে। এর কতটুকু আছে একটু খেয়াল করো, এখানে লেখা আছে দেখো, এই যে এতটুকু যদি ধরি, এইটুকানি হচ্ছে মনে করো এর জায়গা, বাকিটুকু কার? বাকিটুকু মনে করো যে অন্যান্যদের আছে, তাই না? তাহলে এর জায়গাটা বাদে বাকি যা আছে সব কি হয়ে যাবে? সব হয়ে যাবে এ প্রাইম, সব হয়ে যাবে কি? এ প্রাইম। ঠিক আছে, সো এটা দেখো বের করতে পারো তোমরা। এটা পারলে, যে পারো না সে আমাকে বলো যে পারো কিনা, না পারলে আমাকে বলো, তাহলে সেটা আমি দেখছি যে আলোচনা করলাম বা করে দিলাম। এগুলো সব পারবা কিনা ভাই আমাকে বলো, তাইলে আর আমি করে সময় নষ্ট করব না, কারণ এগুলো তোমরা যদি পারো, এগুলো যদি পারো তাহলে আমার আর সময় নষ্ট করার কোনো দরকার হবে না। ঠিক আছে, পারবা কিনা ভাইয়া আমাকে সেটা একটু জানায়ও। ঠিক আছে, পারবা কিনা সেটা আমাকে একটু জানায়ও। না পারলে আমাকে বলো যে ভাইয়া করে দেন, তাহলে সেক্ষেত্রে আমি হয়তো করে দিব। আর যদি পারো সেক্ষেত্রে আমার কি আর দরকার হচ্ছে এটা করার? আমার আর সময় নষ্ট করার কোনো দরকার হচ্ছে না, তোমাদেরও সময় নষ্ট হবে, হুদায় আর করা লাগবে না। সো পারবা সেট, পারবো স্যার, থ্যাংক ইউ। আর কে কে আসো ভাইয়া দেখো যে কে কে পারবা, যে পারবা না সেই বলো যে ভাইয়া পারবো না। ঠিক আছে, পারবো না বলবা হচ্ছে কে? যে পারবা না। ঠিক আছে, এটা আমাকে জানায়ও। মাহবুবা মুন্নি বলছে পারবো, থ্যাংক ইউ, পারবো স্যার। সুস্মিতা বলছে পারবো স্যার, ইনশাল্লাহ পারবো। ঝিনুক সুমাইয়া বলছে জি স্যার পারবো। ওকে, থ্যাংক ইউ। যারা যারা আসো সবাই একটু কমেন্ট করো। সো আজকে উপস্থিতি খুবই কম, উপস্থিতিটা আরও বাড়ানো দরকার ছিল। ওকে, সো দেখি, করে দেন স্যার, করে দেন স্যার, করে দিই। আচ্ছা দেখো, করে দেওয়া বলতে এখানে যেটা কমন প্লাস আনকমন যেটা বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করো কি হবে এখানে। বিষয়টা হচ্ছে আমার এখানে কি আছে একটু খেয়াল করো, কি আছে একটু খেয়াল করো। যদি আমি ধরি এখানে এ ইউনিয়ন বি, এখন এ সমান সমান আছে কি? 1 2 3, আর ইউনিয়ন বি, বি মানে কি আছে? 3 4 5। তাহলে আমি বলছি কি এখানে কমন প্লাস আনকমন, এখানে কমন কি? এই দুইটার মধ্যে কমন কি একটু দেখো তো, এখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে কমন, বাকিগুলো সব কি? আনকমন। তাহলে আমি তোমাদেরকে কি বলছি? কমন প্লাস আনকমন উভয় বসে যাবে। তাহলে 1 2 3 4 5 সব বসে যাবে। এবার দেখো যেহেতু আসছে এ ইন্টারসেকশন বি যখন আসতেছে, তখন কি আসতেছে? এ ইন্টারসেকশন যখন বি দিচ্ছি, তার মানে কি কমন জিনিসটা। তাহলে কমন কি ছিল এর মধ্যে? 3 ছিল কমন, তাহলে কি হয়ে যাবে? উত্তর 3, উত্তর কি হয়ে যাবে? 3। আর যখন আসছে ইউ মাইনাস এ, ইউতে কি কি আছে? 1 2 3 4 5 6 7 8। যখন এতে কি কি আছে? এইটা, তাহলে এই 2টা 3টা বাদ যাবে, বাকিগুলো সব একসাথে লিখে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? বাকিগুলো সব কি করবা? একসাথে লিখে দিবা। এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে, এ প্রাইম বলে, এ প্রাইম মানে হচ্ছে, এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে ইউতে কি কি আছে? এই সবগুলো আছে। আর এতে কি কি আছে? 1 2 3। তাহলে এই 3টা আমি কি করব? এখান থেকে মুছে দিব, বাদ দিয়ে দিব। এটা বাদ দিলে কি থাকতেছে? এই যে 4 5 6 7 থাকতেছে, সবই হয়ে যাবে উত্তর। 4 5 6 7 8 9, এই সবগুলো কি হয়ে যাবে? উত্তর। এ প্রাইম মানে কি? 4 5 6 7 8 9, 4 5 6 7 8 9। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো?
যারা যারা জানতে চেয়েছিলে ভাইয়া, রাফায়াত জাহান আপু বুঝতে পারছো কিনা বলো, ফারহানা ইসলাম মুক্তা বুঝতে পারছো কিনা আপু বলো, কমেন্ট করে জানাই দাও। ওকে, সো ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার কিনা ভাইয়া একটু জানাও। রিয়া বলছে, সুমাইয়া, ঝিনুক, থ্যাংক ইউ। যে যে আসো ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করে আমাকে জানাই দাও। ভাই আছে তোমাদের সাথে, সো তোমরা অবশ্যই একটু জানাই দিবা। ওকে, জি বুঝছি, পারবো স্যার, এগুলো ইজি আছে। ওকে ওকে ঠিক আছে, ক্লিয়ার যেহেতু আছে। তাহিয়া তারিন বলছে আপু, ওকে হালিমা জাহান বলছে ক্লিয়ার। আচ্ছা ভাইয়া তাহলে চলে যাই, সামনে চলে যাই। এখন একটু পাওয়ার সেটে আসি, কি আসি, পাওয়ার সেট। পাওয়ার সেট এ সমান সমান, যদি ধরো পাওয়ার সেট এ একটা সংখ্যা আছে এ সমান সমান ধরো লেখা আছে 1 2 3 বা যে কোনো কিছু থাকতে পারে, ধরো 1 2 3 আছে। এখন পাওয়ার অফ এ এর উপাদান কয়টি, যদি বলে পাওয়ার অফ এ এর উপাদান কয়টি, পাওয়ার অফ এ এর উপাদান কয়টি, ঠিক আছে, পাওয়ার অফ এ এর উপাদান কয়টি। তো পাওয়ার অফ এ এর উপাদান বের করার একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা হচ্ছে এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই n কয়টা, n হচ্ছে এর ভিতরে যে কয়টা উপাদান থাকবে সেটাই হচ্ছে n। এর ভিতরে যে কয়টা উপাদান থাকবে সেটাই কি n। তাহলে দেখো তো কয়টা আছে কেন উপাদান, 1টা 2টা 3টা, তাহলে কয়টা হচ্ছে 3টা, 2 টু দি পাওয়ার 3, তাহলে কতটা হবে 8টি। তাহলে পাওয়ার অফ এ এর উপাদান হয়ে যাবে কয়টি, 8টি। যদি দেখো এরকম এ সমান সমান যদি থাকতো, ধরো 1 2 3 4 5, আমাকে যদি বলতো পাওয়ার অফ এ এটার উপাদান কয়টি, তাহলে কি করতাম, ওই যে 2 টু দি পাওয়ার n, কি করতাম 2 টু দি পাওয়ার n এ যেতাম। তাহলে n এর মান কি কি আছে, n এর মান কয়টা, এখানে কয়টা আছে 1 2 3 4 5, তার মানে বুঝতেছি 2 টু দি পাওয়ার 5 হবে, আর 2 টু দি পাওয়ার 5 এর মান কত, 32। ঠিক আছে ভাইয়া, বুঝছো কিনা ভাইয়া বলো, এই ম্যাথটা ক্লিয়ার কিনা, 8 বুঝতে পারছো, ওকে 2 টু দি পাওয়ার n ক্লিয়ার কিনা ভাইয়া, কোনো ঝামেলা আছে কিনা, এটা বুঝতে কোনো ঝামেলা আছে কিনা, পাওয়ার অফ এ এর উপাদান বুঝতে কারোর কোনো প্যারা হয়েছে কিনা ভাইয়া বলে ফেলো। সাবিকুন্নার নীলা বলছে ঠিক আছে, মহুয়া বলছে, উসমান বলছে, মাহবুবা বলছে, আর কে কাছে ভাই বলো। তাহলে পাওয়ার অফ এ আশা করি যে বুঝতে পারছো। এখন একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে গুণনীয়ক। এইটা মানে কি জানো, যেমন আমি যদি গুণনীয়ক বের করি, 8-এর গুণনীয়ক কি, 8-এর গুণনীয়ক কি, বা ধরো যে 10 দিই, তো আমি একটা সংখ্যা দিলাম 10, গুণনীয়ক 10-এর গুণনীয়ক কি, এটা বের করার সিস্টেমটা হচ্ছে এটাকে কি কি দিয়ে ভাগ করা যায়। দেখো আমি 10কে 1 দিয়ে ভাগ করতে পারি, 10কে 2 দিয়ে ভাগ করতে পারি, 10কে 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, আর একটা কি দিয়ে যাচ্ছে 10 দিয়ে। তাহলে এই 10-এর গুণনীয়ক হবে 1 2 5 10। গুণনীয়ক মানে কি কি দিয়ে ভাগ করা যায়, কি কি দিয়ে ভাগ করা যায়, তাহলে কি হয়ে যাবে 1 2 5 7, কি কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে করা যায়, 10 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে করা যাচ্ছে, 5 দিয়ে করা যাচ্ছে, 10 দিয়ে করা যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি 8-এর ক্ষেত্রে করি, দেখো আমি 1 দিয়ে পারতেছি, আমি 2 দিয়ে পারতেছি, আমি 4 দিয়ে পারতেছি, আমি 8 দিয়ে পারতেছি। তাহলে এর গুণনীয়ক হয়ে যাবে কি 1 2 4 আর 8, 1 2 4 এবং 8। ঠিক একইভাবে যদি আমি বলি 11, এর ক্ষেত্রে আমি 1 দিয়ে করতে পারি, এর ক্ষেত্রে আমি 11 দিয়ে করতে পারি। তাহলে এর গুণনীয়ক হয়ে যাবে কত, 1 আর 11, এর গুণনীয়ক হয়ে যাবে কত, 1 আর 11। বুঝছো, আশা করি যে বুঝতে পারছো যে সব জিনিস দিয়ে আসলে ভাগ করা যায়। তাহলে এখানে মোটামুটি এই উপাদানগুলাই আছে, এইসবই লেখা আছে এখানে, যা শুধু তোমরা একটু দেখে নিলে চোখ বুলাইলে পেরে যাবা। এখন আমি একটু তোমাদেরকে সম্ভাব্যতা সম্পর্কে একটু আলোচনা করি। সম্ভাব্যতা মানে কি সেটা একটু আলোচনা করি। সম্ভাব্যতা মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার বিষয়টাকে আসলে তুমি কতটুকুভাবে আন্দাজ করতেছো যে এই বিষয়টা হবে, এটার বিষয়ে তোমার কতটুকু ধারণা, এবং এই বিষয়টা হবে না এটার বিষয়ে কিন্তু একটা ধারণা তৈরি হয়, তাই না। সো চলো তো আমি তাহলে সম্ভাব্যতা নিয়ে একটু কথা বলি। সম্ভাব্যতা যেটা আছে, এই সম্ভাবনা যেটাকে বলে সম্ভাবনা, এই সম্ভাবনার সূত্রটা একটু লিখে নিবা। এর বেসিক সূত্রটা হচ্ছে একটাই, সম্ভাবনা ইজ ইকুয়াল টু হচ্ছে অনুকূলে ফলাফল আর হচ্ছে সমগ্র ফলাফল। অনুকূলে ফলাফল ভাগ কি সমগ্র ফলাফল।
এখন এই যে গতকাল যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা গেছে, তোমরা জানো হয়তো বা অনেকে দিতেও পারো তোমাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা গেছে, তোমরা জানো, যেটাকে বলা হয় সি ইউনিট, এবং আজকে কিন্তু মেডিকেলের যে রেজাল্ট পাবলিশ হচ্ছে। সো সব কিছু মিলে যেহেতু একটা পরীক্ষা গেছে, ওই পরীক্ষা একটা কোশ্চেন আসছিল, ম্যাথ থেকেই একটা কোশ্চেন দিয়ে দিছিল তোমাদেরকে। সেই কোশ্চেনটা নিয়ে আমি তাহলে একটু আলোচনা করি, তাহলে মনে হয় ভালো হবে তোমাদের জন্য। যে কোশ্চেনটা দিছিল সেটা ছিল এরকম, যে একটা ছক্কা নিক্ষেপ করা হলো। কি নিক্ষেপ করা হলো? ছক্কা। একটু লিখে নাও। একটি ছক্কা নিক্ষেপ করা হলো, বেজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? ঠিক আছে, বেজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা কত? এটা হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই কোশ্চেনটা দিছে তোমাদেরকে, যারা আসলে এই বছর অ্যাডমিশন দিচ্ছে তাদের জন্য এই কোশ্চেনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে। খুবই চমৎকার একটা কোশ্চেন এবং খুব চমৎকার একটা উত্তর হবে এটার। দেখো কিভাবে আসলে হতে পারে। অনুকূলে ফলাফল ভাগ হচ্ছে সমগ্র ফলাফল। ঠিক আছে, এটা তো মোটামুটি বুঝে গেছো। এখন চলো তাহলে আমরা একটু কাজ করি, যে একটা ছক্কা নিক্ষেপ করা হলো, এই ছক্কাটা আসলে কি কি হতে পারে। এখন ছক্কা মানে কি, ওই যে ছয় মারা ওইটা কিন্তু না। ছক্কা মানে কি, লুডো তো নিশ্চয়ই খেলছো, তাই না? লুডোর যে ইটা আছে, গুটিটা আছে, ওইটা মারলে ভাই কি কি হতে পারে, একটু চিন্তা করো। কি কি হতে পারে আমার? হয় এক পড়বে, নাই দুই পড়বে, নাই কি পড়বে তিন, নাই চার, নাই পাঁচ, নাই কত ছয়। এই যে ছয়টা জিনিসের যে কোনো একটা হতে পারে। যেমন ধরো আমরা যখন সাপ লুডো খেলি তখন ওয়ান হইলে মনে হয় ভালো হয়, যখন আমরা বেসিক লুডোটা খেলি তখন কি আমাদের জন্য ছয় হলে ভালো হয়। এরকম একটা কথা আমরা কি শুনে থাকি না, আমরা বলে থাকি, তাই না? আমরা কি করি, বলে থাকি না? আমরা কিন্তু বলে থাকি, তাই তো? এরকম কথাই কিন্তু আমরা বলি। তো দেখো এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে, একটি ছক্কা নিক্ষেপ করলে বেজোড় সংখ্যার সমান 1/2 হবে। হ্যাঁ, 1/2 হবে। কেন? তাহলে দেখো তো, এখানে একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সমগ্র ফলাফল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে সমগ্র ফলাফল কত বলো তো? সমগ্র ফলাফলটা হচ্ছে 6। সমগ্র ফলাফল কত? যে কোনো একটা পড়তে পারে 6। এবার দেখো এই যে যে ঘটনাটা ঘটতেছে এর মধ্যে জোল কে কে আছে আর বেজোল কে কে? এই একটা বেজোল, এ একটা বেজোল, এ একটা বেজোল। তাহলে বেজোল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে বেজোল মানে কি? বেজোলে যেহেতু আমাকে বেজোলেরটা বের করতে বলছে, সো অনুকূল ফলাফল হবে কত? অনুকূল ফলাফল হয়ে যাবে হচ্ছে 3। অনুকূল ফলাফল কত? 3। তাহলে আমাকে যদি বলে সম্ভাবনা কত, তাহলে সেটা হয়ে যাবে কি, সম্ভাবনা ইজুকাল টু কি হয়ে যাবে? ইজুকাল টু হবে হচ্ছে অনুকূল 3 ভাগ আছে 6, কাটাকাটি করলে থাকে কি 1/2। 1/2। উত্তর কি হয়ে যাবে? 1/2। দেখো ভাইয়া বুঝছো কিনা এটা? এটা বুঝতে পারছো কিনা ভাই একটু কমেন্ট করে জানাই দাও। এটা কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। 1/2 হবে। এই তো মোটামুটি পারছো সবাই। দেখছো এটা বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। বুঝছো কিনা ভাই একটু বলো। যে একটা ছক্কা নিক্ষেপ করলে তো 6টা ঘটনা ঘটতে পারে, এক পড়বে নাই দুই পড়বে, 3, 4 অথবা 5, যে কোনো একটা পড়বে। তো সেইখান থেকে আমার আসছে কত? তাহলে 6টা ঘটনা আসছে, সব মিলে ঘটনা কয়টা হবে? 6টা। এর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। তাহলে এখন আমার বেজোল আছে কি কি? 1, 3 আর 5। তাহলে এখানে বেজোল ঘটনা কয়টা? 3টা। তাহলে 3/6 কত হবে? 3/6। বোঝানো শেষ। ঠিক আছে, আমার দেখো এখানে মোট ঘটনা কয়টা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা ঘটনা ঘটতেছে, সমগ্র ফলাফলের ঘটনা ঘটতেছে 6টা। আর আমার বেসিক ঘটনা কয়টা, বা আমার বিজোড় সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে অনুকূলে যেহেতু বিজোড়েরটা বের করতে বলছে, সো অনুকূলে ফলাফল কি হবে? 3। আর আমার সমগ্র ঘটনা কত হচ্ছে? 6। তাহলে 3/6 কত হবে? 3/6। এ কে ছিল যেন বুঝতে পারেনি বলছে? শাহিনা আক্তার আপু, বুঝতে পারছো কিনা ভাই একটু বলো, বা একে একটু জানাই দাও বুঝতে পারছো কিনা। সাবিনা ইয়াসমিন জি ক্লিয়ার। প্রান্তোষ বিশ্বাস বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। আশা বিশ্বাস খাতুন বলছে ক্লিয়ার। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভাই।
চলো তাহলে আরেকটা ম্যাথ করে ফেলি, এটা যেহেতু হয়েছে আরেকটা ম্যাথ করে ফেলি। সেটা হচ্ছে এরকম যদি হয়, তোমাকে যদি বলে আমাদের দেশে কয়েন তো নিশ্চয়ই দেখছো, কয়েন আছে না, ওই যে কয়েন আর কি, যেটা আমরা আছে পয়সা যেটা বলি আর কি, টাকা পয়সা যাই বলো। এই যে কয়েন, এই কয়েনে বাংলাদেশের যে কয়েন আছে সে কয়েন তো ইউজুয়ালি আছে দুই ধরনের জিনিস দেখা যায় ম্যাক্সিমাম কয়েন আছে, একদিকে শাপলা আর একদিকে আছে শেখ মুজিবুর রহমানের ছবি। তো আমরা একদিকে বলে থাকি আছে শাপলা আর একদিকে শেখ মুজিব, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কয়েনের যে ইটা আছে সেটা হলো একদিকে হেড হবে আর একদিকে কি হবে, টেইল হবে। কয়েনে কিন্তু দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে হেড ঘটবে আর একটা কি হবে, টেইল। মানে একটা কয়েন যদি নিক্ষেপ করা হয় হেড উঠবে নাহলে কি উঠবে, টেইল, যে কোনো একটা জিনিস পড়বে, ক্রিকেট খেলায় আর কি বলা হয়। তো একটি কয়েন নিক্ষেপ করা হলো, কয়েন নিক্ষেপ করলে টি আসা বা টেইল আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এটা কয়েন নিক্ষেপ করা হলে টেইল আসার সম্ভাবনা কত? হেড আর টেইল, থ্যাংক ইউ। তাহলে একটা কয়েন নিক্ষেপ করা হলে এখানে দুইটা ঘটনা ঘটে, আমি তোমাদেরকে বললাম এটা তোমরা জানো, হয় হেড আসবে আর আসছে কি আসবে, টেল আসবে। তাহলে সমগ্র ঘটনাটা কত? সমগ্র ঘটনা আসছে বা ফলাফল হচ্ছে কত, দুই। দুই, এই দুই ছাড়া তো আর কিছু নাই, তাই না, দুই। আর আমি যদি বলি যে শুধু টেইল বা হেড আছে কয়টা, একটা, এখানে তো দুইটা আসতেছে না, দুইটা আসতেছে না, তাহলে একবারই আসতেছে। তাহলে অনুকূল ফলাফল কত বলো তো? হেডের অনুকূল ফলাফল এক, টেইলের অনুকূল ফলাফল এক। তাহলে যদি টেইলের কথা বলে তাহলে এর সম্ভাবনা কত হয়ে যাবে, 1/2। কত হয়ে যাবে, 1/2। কত হয়ে যাবে, 1/2। হেড বা টেইল যে কোনো একটা, আমার এখানে সমগ্র ফলাফল আছে 2, অনুকূল ফলাফল কত, 1। তাহলে সেই জায়গা থেকে কত পেয়েছি, 1/2। বুঝছো এটা? বলো, দ্রুত বলো, কমেন্ট করে একটু জানাই দাও ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও, যে বোঝো নাই সে কিন্তু অবশ্যই বলবা, ঠিক আছে? যে বোঝো নাই সে কিন্তু অবশ্যই একটু বলবা। এখন একটু জটিলতা দিই, এই একই জিনিসের একটা জটিলতা দিই, একই জিনিসের একটু জটিলতা দেখাই, তাইলে তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে দুটি কয়েন নিক্ষেপ করলে প্রথমে হেড ও পরে টেইল আসার সম্ভাবনা কত? দুইটা কয়েন নিক্ষেপ করা হলো, প্রথমে হেড এবং পরে টেইল আসার সম্ভাবনা কত? ধরো প্রথমে আমি একটা কয়েন নিক্ষেপ করছি, প্রথম কয়েন, ঠিক আছে, প্রথম কয়েন। তো এইখান থেকে দুইটা ঘটনা ঘটে, কি ঘটবে, হয় হেড আসবে নাই কি আসবে বলো তো, টেইল আসবে। দ্বিতীয় যে ঘটনাটা আছে সেখানে হেডেরও একটা হেড আসতে পারে অথবা কি আসতে পারে, টেইল আসতে পারে। টেইলের পরেও কি আসতে পারে, হেড আসতে পারে, আবার কি আসতে পারে, টেইল আসতে পারে। বুঝছো কি বলছে, আবার একটু বোঝো। প্রথম ঘটনায় হেড আর টেইল আইছে, দ্বিতীয় কয়েনটা যখন নিক্ষেপ করতেছি, প্রথমটাই তো একটা যে কোনো একটা আইছে, দ্বিতীয়টা নিক্ষেপ করলে হয় হেড অথবা টেল আসবে, এটার ক্ষেত্রে অথবা হেড অথবা টেল আসবে, কি আসবে, হেড অথবা টেল আসবে। তাহলে বেসিক্যালি এখানে কি কি ঘটনা ঘটতেছে, এটা আছে হেড আসতে পারে, আবার হেড টেইল এটা আসতে পারে, আবার দেখো টেল হেড এটা আসতে পারে, টেল এটাও আসতে পারে। তাহলে মোট কয়টা ঘটনা ঘটতেছে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে সমগ্র ঘটনা কত, সমগ্র হচ্ছে 4। এখন আমি কি বলছিলাম, প্রথমে হেড ও পরে টেইল। তাহলে প্রথমে হেড আর পরে টেইল, এই যে এইটা ছাড়া কি আর কোথাও আছে, এইটা ছাড়া কি আর কোথাও আছে? দেখো এটাতে প্রথমেও হেড পরেও হেড, এটাই প্রথমে টেইল পরে হেড, এটা টেইল, বাট এইটাতে আছে হেড আর টেইল পড়ছে। তাহলে এর অনুকূল ফলাফল কত, 1। অনুকূল 1। তাহলে সম্ভাবনা হবে কত, নিশ্চয়ই আছে 1/4 হবে, উত্তর শেষ। বুঝছো কিনা ভাইয়া বলো তো? দুইটা হেড টেল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো সে ভাইয়া, এটা বুঝছো? এটা কিন্তু একটু জটিলতাপূর্ণ, বুঝছো, একটু জটিল মনে হতে পারে। সো এটা বুঝতে পারছো কিনা ভাইয়া বলো, এটা বুঝতে পারছো কিনা ভাই একটু বলো, ভাইয়াকে একটু জানাই দাও। এটাকে বুঝছো, সবাই কি বুঝতে পারছো? হেড আর টেইল, প্রথমে হেড আর টেইল আসলো, পরে আবার কি নিক্ষেপ করলে অথবা হেড অথবা টেইল আসবে, দুইটার ক্ষেত্রে একই কথা। তাহলে সেই ঘটনাগুলো লিখছি, হেড টেইল, টেইল হেড, টেইল।
ওকে বুঝছি স্যার, থ্যাংক ইউ বুঝছি। মাহবুবা মুনি বলছে বুঝছি, ক্লিয়ার। উসমান গনি ক্লিয়ার, থ্যাংক ইউ। আলহাম জিনুক বলছে ক্লিয়ার স্যার। এবার আরেকটা কোশ্চেন দিই, কিছু কিছু জিনিস আবার মুখে মুখে হয়ে যাবে। এইটা আমি আরেকটা কোশ্চেন দিয়ে দিই যেটা তুমি পারার মতো। সেটা হচ্ছে এরকম হতে পারে, ব্রাজিল আর আর্জেন্টিনার তো মোটামুটি ভক্তের অভাব নাই, এখন ব্রাজিল আর আর্জেন্টিনা দিয়ে দিই। ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচ, আর্জেন্টিনার ফুটবল ম্যাচ ব্রাজিলে জেতার সম্ভাবনা কত? ব্রাজিলে জেতার সম্ভাবনা বের করো। বইয়েরগুলো করানোর কিছু নেই, যেগুলো করাচ্ছে এগুলো আগে করো। বই নিয়ে পাগল হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমি যেগুলো করাচ্ছি আগে সেগুলো করো। বইয়েরগুলো যে লিসে করলাম না, যা করেছি ওই বইয়েরটা আমি এক এক করে ধরবো, আস্তে আস্তে ধরবো, তোমার টেনশন নাই এগুলো নিয়ে, ঠিক আছে? সম্ভাবনা কত? ওকে, 1/2, সাথী, সুস্মিতা, হালিমা, আর কে কেছো ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কনফিডেন্সের সাথে সবারই এটা ভুল হবে। দেখো, একটা ফুটবল ম্যাচে 3টা ঘটনা ঘটে। কি কি ঘটতে পারে? হয় ব্রাজিল জিতবে, 2 আর্জেন্টিনা জিতবে, মানে ব্রাজিল হারবে আর কি, আর্জেন্টিনা জিতবে, 3 ড্র হবে। কি হবে? ড্র হবে। তাহলে সমগ্র ফলাফল কত আসতেছে বলো তো? সমগ্র হয়ে যাচ্ছে 3। সমগ্র কত বলো তো? 3। কয়টা? 3টা। এন্ড ব্রাজিল জিতার মানে অনুকূলে ফল আছে কত? অনুকূলে ফল আছে 1। অনুকূলে ফল কত বলো তো? 1। তাহলে এটা সম্ভাবনা হয়ে যাবে কত বলো তো? 1/3। এটা সম্ভাবনা হয়ে যাবে কত বলো তো? 1/3। দেখছো, এটা কিন্তু একটু ক্রেজি টাইপের কোশ্চেন, বুঝছো? 1/3 হবে, যেহেতু আছে 3টা ঘটনা, ব্রাজিল জিতবে, আর্জেন্টিনা জিতবে, আর ড্র হবে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুধু একটা জায়গায় একটু ব্যতিক্রম আছে, যেহেতু মেয়েরা খেলাধুলা করে খুব কম বা আসলে ফলো করে কম, সেজন্য একটু বলে রাখি। যদি তোমাকে বলা হয়, যেমন যদি বলা হয় যে T20 ক্রিকেট অথবা ODI, এই জায়গায় কিন্তু এদের অনুকূল ফলাফল, সমগ্র ফলাফল 2। কারণ এইখানে হয় আসছে জিতা লাগবে, নাই হারবে, এখানে ড্র হওয়ার কোনো সুযোগ নাই। ফলাফল কত? 2। মনে রেখো এটা। T20 আর ODI খেলাতে সমগ্র ফলাফল হচ্ছে 2। এখানে কিন্তু বুঝি না, আচ্ছা না বুঝলে মা বুঝো, এইখানে কিন্তু ইউজুয়ালি তোমার হচ্ছে 2। কেন এই 2 হওয়ার কারণ কি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। কারণ এখানে হয় জিতবে নাই হারবে, এখানে ড্র হওয়ার কোনো চান্স নাই। টেস্ট ক্রিকেটে আবার কি হয়? টেস্ট ক্রিকেটে আসছে আবার তোমার ড্র হতে পারে, ঠিক আছে? এইবার আমি একটু বই ধরি। বইয়ের আছে পেজ নাম্বার 127 আসো। দেখো, 1 নম্বরে আছে একটি ঘটনা ঘটার সম্ভাবনা পাওয়ার অফ এ, ঘটনাটি না ঘটার। তাহলে একটা ঘটনা ধরো ঘটবে আর নাইলে ঘটবে না, দুইটার একটা হবে। একটু মনে রেখো, সম্ভাবনা টোটাল সম্ভাবনা 3-4 জন ব্যক্তির এক রোল হবে, তো সম্ভাবনা মোট হয় কত? 1। সম্ভাবনার টোটাল মানটা হচ্ছে 1। এখন কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা পাওয়ার আপে, তাহলে না ঘটার সম্ভাবনা হবে কি? মোট সম্ভাবনা ইজুকাল টু কি হয়ে যাবে? সম্ভাবনা ইজুকাল টু হয়ে যাবে ঘটনা ঘটবে, আরেকটা আছে ঘটবে না। তাহলে আমাকে বের করতে বলছে কি? ঘটবে না। তাহলে এটা যে নিশ্চয়ই সম্ভাবনা থেকে বিয়োগ হবে, তাহলে সম্ভাবনা 1। আর ঘটনা না ঘটা মানে কি? পাওয়ার অফ এ। তাহলে 1 - a, এটা হয়ে যাবে উত্তর। অর্থাৎ যেটা তোমার ঘটবে না সেটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। যেটা ঘটতেছে সেটা থেকে বিয়োগ হয়ে যাবে। ওকে, টেস্টের ক্ষেত্রে দূর আর কথা তো জানতামই না। ওকে, সো কি হয়ে যাবে? 1 - a হয়ে যাবে। এরপরে একটা কোশ্চেন আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠলে সম্ভাবনা কত? ভাই, চিরন্তন সত্য জিনিস এটা। সূর্য কখনো উত্তর দিকে উঠবে না, সূর্য কখনো দক্ষিণ দিকে উঠবে না, সূর্য কখনো পশ্চিম দিকে উঠবে না। সূর্য সবসময় কোথায় ওঠে? পূর্ব দিকে। এবং এটা জানি যে কালকে সকালেও সূর্য পূর্ব দিকে উঠবে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা দেখবো, তাই না? কোন জায়গায়? পূর্ব দিকে উঠবে, এটা উত্তর দিকে উঠবে না। তাহলে চিরন্তন সত্য যেটা আছে, সেটাই ক্ষেত্রে কি হবে? চিরন্তন সত্য যে বিষয়গুলো আছে সত্য, এটা হয়ে যাবে আসছে 1। আর চিরন্তন মিথ্যা যেটা আছে, চিরন্তন মিথ্যা
এটা হয়ে যাবে কত 0। যেমন যদি বলি রাতে সূর্য দেখি, রাতে কি সূর্য দেখা যায়? রাতে কি সূর্য দেখা যায়? কে দেখছো রাতে সূর্য? বুঝছি না। আচ্ছা, রাতে সূর্য কে দেখছো বলো তো? চিরন্তন সত্য কথা হলে সম্ভাবনা 1, চিরন্তন সত্য না হলে সেক্ষেত্রে কি হয়ে যাবে 0। এটা না বোঝার কিছু না, একটু ভালো করে ট্রাই করো। সেটা হচ্ছে একটা সম্ভাবনা, এখানে দুইটা জিনিস আছে, একটা ঘটনা ঘটবে আর একটা ঘটনা ঘটবে না। টোটাল সম্ভাবনার মান আছে 1, তাহলে ঘটনাটা না ঘটার মান কি হয়ে যাবে 1 মাইনাস ঘটনা ঘটবে, 1 মাইনাস কি হয়ে যাবে ঘটনা ঘটবে, 1 মাইনাস ঘটনা ঘটবে। তাহলে মিথ্যা হলে 0, সত্য হলে কি হয়ে যাবে 1। ওকে, এটা একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে? এটা একটু সুন্দর করে মনে রেখো। এরপর আসি 7 নম্বরে, ঠিক আছে? এবার আসি 7 নম্বরে। একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। কয়জন আছে? 40 জন, 25 জন ছাত্রী, ঠিক আছে? কয়জন আছে একটু খেয়াল করো। একটি ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রী আছে 25 জন, 25 জন। দৈবভাবে একজনকে নিলে ছাত্র হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, আমার টোটাল ওই ক্লাসটায় ছাত্রছাত্রী আছে কতজন? 40 জন। 40 জন, এটা মানে কি সমগ্র ওই অঞ্চলটা মিলে আছে কত? 40। তাহলে সমগ্র ঘটনাটা কত হবে? সমগ্রটা হয়ে যাবে হচ্ছে 40। এখন দেখো ছাত্রী যেহেতু আছে কত বলছে? ছাত্রী আছে 25 জন। কতজন আছে? 25 জন। তাহলে নিশ্চয়ই ছাত্র হয়ে যাবে কত? টোটাল থেকে ছাত্রীটা বিয়োগ দিতে হবে। টোটাল থেকে, টোটাল কত? 40 জন থেকে যদি 25 বিয়োগ দিই কত হয়? 15। তাহলে কতজন হচ্ছে? 15 জন। আমাকে বের করতে হচ্ছে কার কথা? ছাত্রের কথা। আমার ছাত্র আছে কয়জন? 15 জন। তাহলে এই 15টা কি হয়ে যাবে? এই 15টাই হয়ে যাবে হচ্ছে অনুকূল ফল। কি হয়ে যাবে? অনুকূল ফল। বুঝছো? এটা কি হয়ে যাবে? অনুকূল ফল। তাহলে যদি বলে সম্ভাবনা কত হবে? কত? 15/40। কাটাকাটি করো ভাইয়া, 5 দিয়ে কাটলে এখানে থাকে 3, এখানে থাকে 8। উত্তর হয়ে যাবে কত? 3/8। উত্তর হয়ে যাবে কত? 3/8। বুঝছো কিনা ভাইয়া একটু বলো। এটা বুঝছো কিনা ভাইয়া বলো। মহুয়া হাসান বলছে ক্লিয়ার স্যার। ওকে, ফারহানা ইসলাম মুক্তা বলছে ক্লিয়ার। সুস্মিতা বলছে ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর কে কাছে ভাই কমেন্ট করো। ফারিহা তাসনিম ক্লিয়ার। ওকে, সাথী বলছে বুঝছি, থ্যাংক ইউ। ওরে ওই 5 নাম্বার ক্লাসের খবর আমি জানি, এই গ্রুপে কি হয়েছে আমি জানি। এটা নিয়ে তুমি আসছে আমাদের যে আছে অফিসের যারা আছে তাদেরকে নক দিও, বুঝছো? 5 নাম্বারের খবর তো আমি জানি না। ক্লাস নিয়েছিলাম, এরপর তো আমি চলে গেছি, তো আমি আর কিছু জানি না, বুঝছি? বই বচন মানে ওই যে দৈবভাবে নির্বাচন মানে আন্দাজে তোলা, আন্দাজে তোলা। কোনো কিছু দেখতেছি না, আমি বায়াস করতেছি না। বায়াস মানে কি? নিরপেক্ষ না। সে কি করতেছে? দেখে দেখে তুললো যে অমুক, এরকম না। আমি এরকম একটা লটারি করলাম, লটারিতে আপ দিলাম, দিয়ে উঠাইলাম। যে কেউ হতে পারে, কে হতে পারে? যে কেউ হতে পারে, বুঝছো? যে কেউ হতে পারে, ঠিক আছে? যে কেউ হতে পারে, বিষয়টা সেরকম। এরপর চলে আসো, আমরা আরেকটা করি, সেটা হচ্ছে 10 নাম্বার আছে। সেপ্টেম্বর মাসের 20 দিন বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে। 12 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
তুমি এই ধরনের ম্যাথ যদি পাও, খুব সহজ কথায় মনে রাখবা, মাসের ম্যাথ পাইলে প্রথম কথা আছে মাসটা কত দিনে সেটা আগে দেখতে হবে। মাসটা কত দিনে, ঠিক আছে, কয়েকটা থাকবে, ঠিক আছে, মাসটা কত দিনের সেটা আগে দেখতে হবে। এখন সেপ্টেম্বর মাসটা কত দিনের বলো তো? 30 দিনের। কত দিনের? 30 দিনের। তাহলে একটা মাসের দিন আছে 30 দিন, তাহলে সমগ্র ঘটনা কত? সমগ্র ঘটনা হচ্ছে 30। এই 30 দিনের মধ্যে বৃষ্টি হয়েছে কয় দিন? 20 দিন। তাহলে অনুকূল ঘটনা হয়ে যাবে কত? বৃষ্টির অনুকূল ঘটনা, এটা হয়ে যাবে হচ্ছে 20। তাহলে তোমার সম্ভাবনা আসতেছে কত বলো তো? 20/30। কত হয় কাটাকাটি করলে? 2/3। 2/3, বুঝছো? এই যে 12 তারিখে যে বৃষ্টি হবে, এটা হওয়ার সম্ভাবনা কত? 2/3। তোমরা অনেকে একটু পাজেলড হয়ে যেতে পারো, কিভাবে হইতে পারো? সেটা হচ্ছে 12 তারিখটা ভাইয়া কেন দিছে? 12 তারিখটা আসলে কিছুই না বলতেছে যে ওই দিন বৃষ্টি হবে কিনা। তো পুরো মাসের যে কোনো দিন 25 তারিখ হোক, 26 তারিখ হোক, 1, 2, 3 বা যা বলো, সব দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? 2/3। কারণ বৃষ্টি হয়েছে আছে 20 দিন, আর পুরো মাসটা কত? 30 দিন। তাহলে যে কোনো দিন তো হইতে পারে, আমি তো জানি না যে কবে হয়েছে, 20 তারিখ হয়েছে কিনা আমি জানি না। সো তাহলে উত্তর কী হয়ে যাবে ভাইয়া? এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 2/3। কী হয়ে যাবে? 2/3। ওকে, এরপর দেখো মুদ্রার অঙ্ক আছে, এটা আমরা করাইছি। ছক্কার অঙ্ক এটাও তোমরা পারবা। মার্বেলের অঙ্ক আশা করি যে পারবা। মার্বেলের অঙ্কে যেটা হয় আর কি ইউজুয়ালি, যে একটা ঝুড়িতে 10টি লাল, 5টি বেগুনি, 15টি আছে হলুদ বল আছে, ঠিক আছে, এরকম দিল। এখন কোশ্চেনটা হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা কত? একটা বল নিলে হলুদ হওয়ার সম্ভাবনা কত? এখন ওই ঝুড়িতে আমি যখন বল রাখতেছি, এই যে একটা ঝুড়ি নিলাম, এই ঝুড়িতে আমি বল রাখতেছি, দিলাম 10টা লাল, দিলাম আসছে 5টা বেগুনি, দিলাম আসছে কি 15টা হলুদ। তাহলে হলুদ যে হবে এটা হওয়ার সম্ভাবনা কত? তাহলে মোট বল আছে কয়টা? এই ঝুড়ির মধ্যে মোট বল আছে কয়টা? মোট বল আছে কয়টা বলো তো? মোট বল হয়ে যাবে হচ্ছে লাল 10, বেগুনি 5, হলুদ 15। কত হচ্ছে তাহলে? 30। এর মধ্যে হলুদ আছে কয়টি? হলুদ আছে 15টি। তাহলে এদের ফলাফল কি হচ্ছে? সমগ্র ফল হচ্ছে 30 আর অনুকূল হচ্ছে 15। সমগ্র হচ্ছে 30, অনুকূল কত? 15। তাহলে 15/30 কাটাকাটি করলে কত থাকে? 1/2। কত থাকে? 1/2। উত্তর শেষ। 1/2। বুঝতে পারছো এটা? ওকে, মোট বল আছে 30, টোটাল বল পাইছি 30টা, হলুদ আছে 15টা। তাহলে অনুকূল ফল কি হয়ে যাবে? হলুদ হওয়ার সম্ভাবনা কত? 15/30। 15/30 তাহলে করলে কত হয়? 1/2। উত্তর শেষ হয়ে গেছে। এটা উত্তর শেষ, আর কিছু বলার নাই। সম্ভাবনা শেষ। সম্ভাবনা শেষ, ঠিক আছে। এইবার আর চলে যাবো হচ্ছে পেজ নাম্বার 110-এ। সমীকরণ তো অনেকবারই করানো হয়েছে। সো এগুলো মোটামুটি তোমরা পারার কথা। 124, 125 এগুলো মোটামুটি পারার কথা। যোগ বিয়োগের অঙ্ক, সমীকরণের এ ডান হাতেতে বাম পাশে আর বাম পাশেতে ডান পাশে নিয়ে যাওয়া। 24, 25, 27 পারবা, 28ও হয়তো পারবা। আমি 130 নাম্বারটা একটু করাই দেবো তোমাদেরকে। 130, তো আমি 130টা একটু করাই দিব। সো তোমরা একটু রেডি হও। 130 নাম্বার যে ম্যাথটা আছে সেটা একটু খেয়াল করো। কি আছে? 5x/6 প্লাস হচ্ছে 3 এবং x/3 + 10 পরস্পর সমান। কি বলছে? 5x ভাগ হচ্ছে 6 প্লাস হচ্ছে 3 এবং তিন পরস্পর সমান। x = হোয়াট বের করতে বলছে এটা। তাহলে সমান মানে আমি একটু সমান বসাই দিই। সমান মানে কি? সমান বসাই দিই। দেখো 5x/6 প্লাস হচ্ছে 3, এটা সমান সমান কী হবে? x/3 প্লাস হচ্ছে 10। এবার কি করব? 3টাকে ওই পাশে নিয়ে যাব, এইটাকে এই পাশে নিয়ে আসবো। করি সমীকরণে এই পাশ আর ওই পাশ। তাহলে এইটা মাইনাস আছে x/3 = কী হয়ে যাবে? 10 - 3, তাই না? 10 মাইনাস কী হয়ে যাবে? 3। এখন করতে হবে লসাগু। এই যে এটা আর এটা, 6 আর 9 3-এর লসাগু। 6 আর 3-এর লসাগু কী হয়? 3 দিয়ে করলে আছে 2, 1। তাহলে লসাগুটা কত আসতেছে বলো তো? লসাগু হয়ে যাবে 3 × 2। কত হয়ে যাবে? 3 × 2 মানে কত? 6।
তাহলে এখানে 6। এবার এটা দিয়ে এটাকে ভাগ করে যে ভাগফল পাবো সেটা নিয়ে যায় লবের সাথে গুণ করবো, তাহলে 6 দিয়ে 6 রে ভাগ করলে কত আসে 1, লবরে গুণ করলে কত হয় 5x, মাইনাস 3 দিয়ে এটারে করলে কত হয় 2, 2 দিয়ে লবরে গুণ করলে কত হচ্ছে 2x, সমান সমান কত থাকতেছে এই পাশে 7। তাহলে উপরে থাকতেছে 3x ভাগ হচ্ছে 6 ইজ ইকুয়াল টু 7। কাটাকাটি করে যদি করি 3 ওকে 3, 3 দুগুণী 6, এই 2 আবার এর সাথে গুণ হয়ে যায়, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে 7 গুণ 2, কত হচ্ছে 7 গুণ 2 এ 14, কত আসে 14। উত্তরটা কত হবে বলো তো? 14 হয়ে যাবে উত্তর। দেখো তো পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা একটু বলো তো। 14 হয়ে যাচ্ছে উত্তর। দেখো বুঝছো কিনা ভাইয়েরা এবং বোনেরা, বুঝতে পারছো কিনা বলো। বুঝছো এটা, এটা নিয়ে কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে 135 নাম্বারটা একটু করাই দিই। তো দেখো 135-এ যায়, যেহেতু বুঝতে পারছো 135-এ যাই। কি বলছে 135-এ একটু খেয়াল করো। মডুলাস অফ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান সেট বের করতে বলছে। এটা কি বলছে? সমাধান সেট বের করো। সমাধান সেট, এটা কি বের করতে বলছে? সমাধান সেট। লিখে নাও সমাধান সেট, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ থাকলে কি করবো, আমি একটু ধরে নিব। কি ধরে নিতে পারি একটু খেয়াল করো। আমি ধরে নিলাম যে ধরি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে পি যদি ধরে নিই তাহলে এইটা সমান সমান কি লেখা যায়? পি স্কোয়ার প্লাস 3p মাইনাস আছে 4। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হয় মডুলাস। কি বলা হয় এটাকে? মডুলার্স। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো ঋণাত্মক হোক আর বা পজিটিভ রাশি হোক, সে সবসময় কি তৈরি করবে? পজিটিভ রাশি তৈরি করবে। যেমন -4কে যদি তুমি মডুলাস করো তাহলে কি হয়ে যাবে? 4, পজিটিভ হয়ে যাবে। যদি -5কে মডুলাস করো কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ এখানে তুমি ঋণাত্মক দাও অথবা পজিটিভ দাও, যাই দাও, এটা কি তৈরি করবে? এটা তৈরি করবে হে হে বুঝেছি। ভাবির ভাইয়া, ভাবির ভাইয়া কিডা? এটা কত পেজ? এটা হচ্ছে 111 পেজ, 111, ঠিক আছে? এটা দেখো তাহলে কি হচ্ছে? মডুলাস করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। আমার আছে একমাত্র সকিনা, ঠিক আছে? এই যে এখানে আঁকি, ওইটাই হচ্ছে তোমাদের ভাবি, ওইটাই আমার সব, ঠিক আছে? ওইটাই আমার ভালোবাসা, ওইটাই আমার আশা ভরসা প্রতীক, ঠিক আছে? কি বলছি এখন দেখো, তাহলে কি বলছি? মডুলাস। এখন একটা জিনিস খেয়াল করো, মডুলাস অফ এক্স সমান সমান যদি 4 হয় তাহলে এক্স সমান সমান কী হয়ে যাবে জানো? +-4। কেন? মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হয়, এই কথাটা একটু মনে রেখো। মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? ওকে, মডুলাস দিলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। মডুলাস দিলে কি করতে হয়? উঠাই দিলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। মডুলাস উঠাই দিলে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। এক্স সমান সমান যদি 4 হয়, মডুলাস অফ এক্স সমান সমান যদি 4 হয়, এক্স সমান সমান হবে +-4। কি হয়ে যাবে? এক্স সমান সমান +-4। তো চলো এখানে দেখি, এটা সমান সমান আছে 0, এটা পাইছি। এখন আমি এটা একটু সলভ করে ফেলি। দেখো কিভাবে করা যায়। আমরা মিডল টার্ম নিশ্চয়ই করতে পারি, আমার আর বলার কিছু নাই। এটা হচ্ছে 4p - 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে p কমন নিলে কি থাকে? p+4 থাকে। আর -1 যদি নাও থাকে কি? p+4 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কি কি থাকতেছে? p+4 আর p-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কত? 0। এটা তো নিশ্চয়ই বুঝে গেছো। এইবার সারা জীবন নিশ্চয়ই তোমরা হয় অথবা দিয়ে বিভিন্ন সময় করছো, হয় p
পি প্লাস 4 ইজ ইকুয়াল টু কি 0। অ্যান্ড পির মান কত? পির মান তো আমরা জানি এক্স প্লাস 1 -5। আবার অথবা পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, পির মান হচ্ছে এক্স প্লাস 1 -1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স সমান কি পেলাম 0। তাহলে এক্স এর মান একদিকে পাইছি -5 আর একদিকে পাইছি 0। তাহলে এটা সমাধান সেট কি হয়ে যাবে 0 -5 বা -5 0, যেটাই তুমি লেখো 0 -5। তাহলে এটা সমাধান সেট কি হয়ে যাবে এটা। বুঝছো কিনা ভাইয়া? এটা একটু বুঝতে পারছো কিনা একটু বলো। এটা বুঝতে পারছো কিনা ভাইয়া আমাকে একটু জানাও, কমেন্ট করে জানাও। 111 পেজ, এটা আর কতবার বলবে রিদি? এটা তো ওরা অনেকবার বলছে। আরে বুঝছো কিনা এটা কিভাবে বের করতে হয়? বুঝতে পারছো? সহজ না, একেবারে পানির মতো না, পুরা পানির মতো। তোমরা আমাকে এরপরে একটা ম্যাথ আছে পরের পেজে, এটা একটু করে পাঠায় তো দেখি, দেখি তোমাদেরকে পারো কিনা। যোজন বিয়োজন করবা, বর্গ করবা, উত্তর হয়ে যাবে। যোজন বিয়োজন বর্গ কোনাকুনি গুণ উত্তর 136 নাম্বার। যোজন বিয়োজন বর্গ উত্তর, ঠিক আছে? যোজন বিয়োজনের যোজন বিয়োজন করবা, বর্গ করবা, কোনাকুনি গুণ উত্তর, শেষ। আমি তোমাদেরকে 143 নাম্বারটা একটু দেখাই দেবো। আমি তোমাদেরকে এটা করে দিব না, এটা আমি করে দিব না সরাসরি। আমি তোমাদেরকে দেখাই দিব যে অপশান থেকে কিভাবে উত্তর বের করতে হয়, ঠিক আছে? 143 নাম্বারটা, 143 নাম্বার ম্যাথটা দেখাই দিব যে এটা অপশান দিয়ে কিভাবে তুমি বের করতে পারো। এটা অপশান দিয়ে কিভাবে তুমি বের করতে পারো সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিব, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে 143 নাম্বারের অপশান দেখে কিভাবে বের করা যায় এটা আমি তোমাদেরকে একটু দেখাই দিই। অপশান দিয়ে কিভাবে বের করা যায় খেয়াল করো। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি 15। কত? 15, প্রথম কথা, ঠিক আছে? এবার সংখ্যাটি থেকে 9 বিয়োগ করলে 9 যদি বিয়োগ করলে অঙ্কটা স্থায়ী পরিবর্তন করে। সংখ্যাটি কত, ঠিক আছে? আমাকে এটা বের করতে বলছে, আমি জাস্ট অপশান দিয়ে তোমাদেরকে বের করা শিখাই দিচ্ছি। দেখো ক নাম্বার যেটা আছে সেটা দেওয়া আছে 96, খ নাম্বার যেটা আছে সেটা আছে 87, গ নাম্বার যেটা আছে সেটা ধরে নাও 78, আর ঘ নাম্বার আছে কোনোটি নয়। তো এটা আমি রেখে দিলাম, বাকি তিনটা দিয়ে একটু চিন্তা করব। ফার্স্ট অফ অল আমার প্রথম যে সত্য আছে সংখ্যার সমষ্টি আছে কত 15, দুইটা সংখ্যা। যেমন ধরো এখানে আছে 9 6, দুইটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, এদের সমষ্টি কত 15। 8 7 এর সমষ্টি কত 15, 7 8 এটারও সমষ্টি কত 15। তাহলে আমার যে প্রথম যে সত্যটা আছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি আছে 15, এই যে সত্যটা এটা দিয়ে আমি কোনো এখান থেকে একটারও কিন্তু বাদ দিতে পারতেছি না। কারণ 9 6 যোগ করলে 9 6 যোগ করলে 15, 7 8 আর 7 যোগ করলেও 15, 7 8 যোগ করলেও কত হয় 15 হয়। তাহলে আমি একটাও বাদ দিতে পারতেছি না। তাহলে আমার এই সত্যটা বাদ, এই সত্য দিয়ে আর কোনো কাজ হচ্ছে না। এবার দ্বিতীয় সত্যে আসি। দ্বিতীয় সত্যটা কি বলছে? সংখ্যাটি থেকে কত বিয়োগ 9 বিয়োগ